অ্যাসাইনমেন্টটা জমা করবেন। হ্যাঁ, আর জমা করবেন কবে? আচ্ছা, তো এটা আপনাদের সেকেন্ড সিটি হিসেবে ম্যাডাম আর কোনো সিটি নেবেন না, আমি একটা নিয়েছি আর একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। হ্যাঁ, এটা আপনারা জমা করবেন। ওকে। আর হচ্ছে আমি আপনাদের আহ আপনাদের কারো কি এই কেসটা পড়িয়েছি আমি? আমি একটু screen- না করি নেই, করে দিচ্ছি। এই এই কেসটা কি আমি আপনাদেরকে পড়িয়েছি কোনো সেকশনে? আচ্ছা, আমি ক্যাপিটাল বাজেটিং শুরু করেছিলাম, তাই তো? হ্যাঁ, ক্যাপিটাল বাজেটিং এ আমি পেব্যাক পিরিয়ড, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, এনপিভি, আইআরআর, দেন ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছিলাম, তাই তো? জি আচ্ছা, স্যার। তিনটা সেকশনে কি ক্যাপিটাল বাজেটিং পড়িয়েছি নাকি কোনো সেকশনে ক্যাপিটাল বাজেটিং এ কিছু অংশ পড়িয়েছি কিছু অংশ পড়াই নেই এরকম? সেকশন এতে পড়িয়েছি, সেকশন এতে পড়িয়েছি, সেকশন বোধহয় বি তেও পড়িয়েছি, সেকশন সি তেও পড়িয়েছি বোধহয়। ক্যাপিটাল সি সেকশনে কেউ আছে যারা বলতে জি পারে স্যার, কিনা? বিতে পড়ানো হয়েছে। হ্যাঁ, বি তে পড়ানো হয়েছে, সি তে কি অবস্থা? ধরে নিচ্ছি আমি সি তেও পড়িয়েছি। হ্যাঁ, তো আমরা আজকে এই কেসটা পড়তে পারি। আমি বোধহয় একটা সেকশনে কি এই কেসটা পড়িয়েছি অলরেডি। আমার বোধহয় পড়ানো হয় নাই, আমি এই কেসটা একটু পড়ানোর চেষ্টা করতেছি। বলা হচ্ছে, ইউ আর এক্সামিনিং দ্য ভায়াবিলিটি অফ এ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দ্যাট ইউর ফার্ম ইজ ইন্টারেস্টেড ইন। The project will require an initial investment of Taka 5 lakhs and projected revenue are 4 lakh a year for 5 years. না, The projected কোথায় বসে cost of দাও? goods is 40% কোথাও of একটা বলে revenue গেছে and আর্সেনাল স্পেস tax rate is মানে 40%. মানে গেছি। আসাদ, আপনার স্পিকারটা অফ করেন। হ্যাঁ, the initial investment is primarily in plant and equipment and can be depreciated straight line over 5 years. The salvage value is zero. The project makes use of other resources that your farm already owns. স্যার, আমাদের বি সেকশনে তো অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু বলা হয় না। So আমি যদি হ্যাঁ বলেন। বললাম যে আমাদের বি সেকশনে অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু বলা হয় নাই। অ্যাসাইনমেন্ট নেই, কিছু বলা হয় নাই বিতে। না না স্যার। স্যার। আপনাদেরকে ক্যাপিটাল বাজেটিং পড়িয়েছি। জি স্যার। আচ্ছা, অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু বলা হয় না, হয়তো ব্যাড টাইমিং এর কারণে বলতে পারিনি। বেসিক্যালি আপনাদেরকে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস নিয়ে একটা দুটা একটা বা দুটো ক্লাস করিয়েছি। করানোর পরে আপনাদেরকে ক্যাশ কনভার্সন সাইকেল, কমন সাইজ অ্যানালাইসিস, অপারেটিং সাইকেল, তারপরে কারেন্ট রেশিও, কুইক রেশিও, এই জিনিসগুলো নিয়ে কথা বলছিলাম, তাই তো? এরপরে আমি বলেছি এই অঙ্কটা আপনারা সলভ করে অ্যাসাইনমেন্ট আকারে আমাকে জমা করবেন। হ্যাঁ, দিস ম্যাথস। সো এটা অ্যাসাইনমেন্ট করে আমাকে জমা করবেন, যেটা আপনাদের সেকেন্ড সিটি হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ, সো ম্যাডাম একটা সিটি নিয়েছে আর আমি একটা সিটি আর একটা অ্যাসাইনমেন্ট দিব।
সেটা আপনারা সলিউশন করে আমাকে জমা করবেন। ওই দুটার ভিতরে বোধহয় আপনাদের মানে বেস্ট টু পিক হয় আর কি, যতটুকু আমার ধারণা। রাইট। স্যার এটা ডেডলাইন কবে? ডেডলাইন 1 সপ্তাহের ভিতরে জমা করেন, কারণ আপনাদের তো আরো ব্যস্ততা আছে, অন্যান্য ব্যস্ততা বেড়ে গেলে তো পরে আর জমা করতে পারবেন না, তাই না? আচ্ছা, সো আমরা বেসিক্যালি এই অঙ্কটাতে আমরা রিলিভেন্ট কস্টিং এবং অপরচুনিটি কস্ট কনসেপ্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো আমি এই অঙ্কের ফার্স্ট প্যারাটা পড়িয়েছি আপনাদেরকে, এরপরে আমি সেকেন্ড প্যারাতে যাব কিছুক্ষণ পর। বাট আমি একটু আপনাদেরকে রিলিভেন্ট কস্টিং সম্পর্কে একটু বলি। রিলিভেন্ট কস্টিং হচ্ছে একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা আপনাকে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। রিলিভেন্ট কথাটার মানে হচ্ছে প্রাসঙ্গিক। তো আপনি কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা করেন। তো যে জিনিসগুলো নিয়ে চিন্তা করেন সেই জিনিসগুলোকে আমরা বলি প্রাসঙ্গিক চিন্তা ভাবনা বা প্রাসঙ্গিক বিষয়। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়, রাইট? সো কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমার যে সমস্ত প্রাসঙ্গিক বিষয়গুলো আছে, সেই প্রাসঙ্গিক বিষয়গুলোকে আমি বলি যে রেলিভেন্ট কন্টেন্ট বা রেলিভেন্ট সাবজেক্ট। সো রিলিভেন্ট কস্টিং মানে হচ্ছে প্রাসঙ্গিক খরচ। মানে আমি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু খরচকে প্রাসঙ্গিক খরচ হিসেবে চিন্তা করব, এবং সেই খরচগুলোকে প্রাসঙ্গিক খরচ হিসেবে চিন্তা করে আমি কি করব, সিদ্ধান্ত গ্রহণ করব, রাইট? আমার কথা ক্লিয়ার কিনা? যেমন মনে করেন আপনি আপনার বাসা থেকে সেম দূরত্ব সেম দূরত্বে আপনি মুভি থিয়েটার আছে, আবার ক্রিকেট স্টেডিয়াম আছে। সো সেম ডিস্টেন্সে আপনি চিন্তা করতেছেন বিকেল বেলায় আপনি মুভি দেখবেন নাকি ক্রিকেট ম্যাচ দেখবেন। সেই দুটো অল্টারনেটিভের ভেতরে আপনি যে কোনো একটা করবেন, সেই সিদ্ধান্ত নিতে চাচ্ছেন। এখন আপনি মনে করেন কস্ট বেনিফিট অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে কোনটা আপনি করবেন। এখন যেহেতু আপনার বাসা থেকে সেম দূরত্ব বা ডিস্টেন্স, মুভি প্লাস ক্রিকেট ম্যাচ দেখার বা জায়গাটা সেম ডিস্টেন্সে, আপনি রিক্সা ভাড়া করে আপনি হয় মুভি দেখতে যাবেন, না হয় ক্রিকেট ম্যাচ উপভোগ করতে যাবেন, রাইট? সো আপনি রিক্সা ভাড়া করে, দুইটা ক্ষেত্রেই আপনি রিক্সা ভাড়া করে যেতে পারেন। তার মানে রিক্সা ভাড়াটা হচ্ছে কমন কস্ট, যেটা দুইটা অপশনেই অ্যাভেলেবেল আছে, বা দুইটা অপশনেই সেম কস্ট, বা দুইটা অপশনের জন্য যদি আমি কস্ট চিন্তা করি, দুইটাই অপশনের জন্য ফিট করে। অর্থাৎ দুইটা অপশনে এই রিক্সা ভাড়াটা দুইটা অপশনের ভিতরে একটা চুজ করার ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, অ্যাজ ইট ডাজ নট ডিফার বিটুইন অল্টারনেটিভ। মানে রিক্সা ভাড়াটা অল্টারনেটিভের মধ্যে ডিফার করে না, সেহেতু রিক্সা ভাড়াটা খুব একটা রিলিভেন্ট ফ্যাক্টর না সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। সিদ্ধান্তটা কি, যে আপনি মুভি দেখবেন না ক্রিকেট ম্যাচ উপভোগ করবেন। হ্যাঁ, তাহলে কোনটা রিলিভেন্ট বা কোনটা প্রাসঙ্গিক? যেমন মনে করেন ক্রিকেট ম্যাচ উপভোগ করার জন্য টিকিট প্রাইস হচ্ছে 1500 টাকা, আর মুভি দেখার টিকিট প্রাইস হচ্ছে 350 টাকা। তাহলে যেহেতু এখন এই খরচ দুটো
ডিফার করতেছে, এটা একটা প্রাসঙ্গিক খরচ বা রিলেভেন্ট কস্ট। কারণ এই রিলেভেন্ট কস্ট আপনাকে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। কিভাবে? যেমন আপনার কাছে যদি সর্বসাকল্যে 500 টাকা থাকে, স্বাভাবিকভাবে 1500 টাকার টিকিট কেটে ক্রিকেট ম্যাচ আপনি দেখতে পারবেন না বা দেখা আপনার পক্ষে সম্ভব হবে না। তো স্বাভাবিকভাবে আপনাকে বাধ্য হয়ে মুভি দেখতে হবে, কারণ মুভি যদি দেখতে যান 350 টাকার টিকিট ব্যয় করে আপনি মুভি দেখে চলে আসতে পারবেন। ইট ক্যান সেভ, মানে মুভি দেখার পরও আপনার কাছে 150 বা 150 টাকা থাকবে। রাইট? সো আপনি কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারতেছেন বেসড অন ইয়োর অ্যাভেলেবল ফান্ড। এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে জিনিসটা ডিফার করতেছে সেটা হচ্ছে মুভি টিকেট, ক্রিকেট ম্যাচ টিকেট 1500 টাকা। তো আপনি যদি বলেন যে এই দুটোর ভেতরে রিলিভেন্ট কস্ট কত, বা রিলিভেন্ট কস্ট বা 1500 টাকা টিকিট প্রাইসটা রিলিভেন্ট কস্ট কিনা, আপনাকে বলতে হবে রিলিভেন্ট কস্ট। কারণ এই 1500 টাকা টিকিট প্রাইস আমাকে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করছে। লেটস সে যে ক্রিকেট ম্যাচ দেখার জন্য যে টিকিট খরচ সেটাও 350 টাকা, আর মুভি দেখার জন্য যে টিকিট খরচ সেটাও 350 টাকা। এখন বেসিক্যালি এই 350 টাকা খরচটা সিদ্ধান্ত গ্রহণে খুব একটা ইম্প্যাক্ট রাখবে না, কারণ মুভি দেখি অথবা ক্রিকেট ম্যাচ দেখি দুইটাতেই 350 টাকা খরচ, আর দুইটাই সেম খরচ অ্যাজ লাইক রিক্সা ভাড়া। সো এটা আসলে আপনাকে সিদ্ধান্ত নিতে হেল্প করে না, কারণ এটা দুটো অপশনের মধ্যে ভেতরে ডিফারেন্স তৈরি করে না। সো কস্ট দ্যাট ডিফার বিটুইন অল্টারনেটিভ ইজ রিলেভেন্ট কস্ট। ইউ ক্যান রাইট ইট ডাউন, কস্ট দ্যাট ডিফার বিটুইন অল্টারনেটিভ ইজ রিলেভেন্ট কস্ট। অর্থাৎ কোনো কস্ট যদি দুটো অল্টারনেটিভের মধ্যে ডিফার করে তাহলেই কেবলমাত্র সেই কস্টটাকে আপনি রিলেভেন্ট কস্ট বলতে পারেন। আমার কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, সো নেক্সট আপনি যে জিনিসটা বোঝা উচিত বা যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি নেক্সট, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। সো হোয়াট ডু ইউ মিন বাই অপরচুনিটি কস্ট? অপরচুনিটি কস্ট হচ্ছে কস্ট দ্যাট, লাইক যে অপরচুনিটি কস্ট ইজ নেক্সট বেস্ট অল্টারনেটিভ দ্যাট ইউ হ্যাভ স্যাক্রিফাইসড টু চুজ অর টু গেট সামথিং। ইউ ক্যান রাইট ইট ডাউন, next best alternative that you have sacrificed to get or to choose something. লিখতে পারছেন? So next best alternative that you have sacrificed to get or to choose something is relevant cost. Okay? Sorry, opportunity cost. Okay? So দেখেন, যেমন আমরা যখন কাজ করি তখন আমরা প্রায়োরিটি সেট করে কাজ করি যে কোন কাজটা আমার জন্য গুরুত্বপূর্ণ। যেমন আপনারা এখানে 109 জন এখন ক্লাস করতেছেন। এখন এই 109 জনের জন্য এই সময়টা মানে 9:30 থেকে, মানে লাইক 9টা থেকে 10টা পর্যন্ত এই সময়টা আপনাদের জন্য you have just decided to participate in the class, right? Sacrificing other options, লাইক আপনারা এই সময় কেউ মুভি দেখতে পারতেন, এই সময় হয়তোবা ডিনার করে শুয়ে যাইতে পারতেন, এই সময় হয়তোবা আপনারা বাইরে গিয়ে আড্ডা দিতে পারতেন, অথবা এই সময় আপনারা টিউশনি করতে পারতেন, এই সময় আপনারা লাইক যে বাইক রাইড দিয়ে কিছু টাকা ইনকাম করতে পারতেন। সমস্ত কিছু ফেলে দিয়ে আপনি কি করছেন? আপনি ক্লাস করার সিদ্ধান্ত নিছেন এবং আপনি অনলাইন ক্লাসে জয়েন করছেন। So you have chosen to participate in the class, sacrificing other options. So এই যে স্যাক্রিফাইস করছেন, এই স্যাক্রিফাইস গুলোর ভেতরে সবচেয়ে বেস্ট অল্টারনেটিভ
মানে সবচাইতে নেক্সট বেস্ট অল্টারনেটিভ কেন বলতেছি, কারণ আপনার জন্য বেস্ট অল্টারনেটিভ হচ্ছে ক্লাসে জয়েন করা, কারণ আপনি অলরেডি জয়েন করে ফেলছেন। ইউ টুক দ্য ডিসিশন টু জয়েন ইন দ্য ক্লাস, অ্যান্ড হোয়াট ইজ দ্য নেক্সট বেস্ট অল্টারনেটিভ ইউ হ্যাভ স্যাক্রিফাইসড। যেমন আপনি হয়তো বা নেক্সট বেস্ট অল্টারনেটিভ স্যাক্রিফাইস করছেন, সেটা হচ্ছে একটা টিউশনি, যেটা এই সময়ে করা যেত, 1 ঘন্টায় আপনাকে 500 টাকা তারা পে করতো, আপনি সেখানে না গিয়ে ক্লাসে জয়েন করছেন। সো opportunity cost of joining in the class is 500 taka because you have sacrificed this 500 taka to join in the class, and you choose to participate in the class because it is in your priority list. হ্যাঁ, প্রায়োরিটি লিস্টে হয়তো 1 নম্বরে আছে, and the second best priority is to provide tuitioning, but you have chosen to participate in the class, sacrificing your tuitioning. So that tuitioning may provide you per hour 500 taka. You have just sacrificed that 500 taka to join in the class. So opportunity cost of joining in the class is 500 taka. As it is the best alternative, you sacrifice to participate in the class. Okay? You got my point? আচ্ছা, সো অপরচুনিটি কস্টের কনসেপ্টটা আমি আপনাদেরকে বললাম, আবার রিলিভেন্ট কস্টের কনসেপ্টও বললাম। এখন আমি এই কেসটা যদি একটু গো থ্রু করি, ইউ নিড টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য রিলেভেন্ট কস্ট, ইউ নিড টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য অপরচুনিটি কস্ট রিলেটেড টু দিস কেস অর রিলেটেড টু দিস পার্টিকুলার সিচুয়েশন। ওকে, বলা হচ্ছে ইউ আর এক্সামিং দ্য ভায়াবিলিটি অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দ্যাট ইউর ফার্ম ইজ ইন্টারেস্টেড ইন। মানে আপনার ফার্ম, মানে ফার্ম বলতে কি, আপনার একটা অর্গানাইজেশন আছে যারা অলরেডি বিভিন্ন ধরনের কাজকর্ম করে, এখন আপনি নতুন একটা কাজ শুরু করতে যাচ্ছেন, দ্যাট ইজ নিউ একটা প্রজেক্ট স্টার্ট করতে যাচ্ছেন, সেই প্রজেক্ট সম্পর্কে এখানে কথা বলা হচ্ছে। বলা হচ্ছে ইউ আর এক্সামিং দ্য ভায়াবিলিটি অফ এ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দ্যাট ইউর ফার্ম ইজ ইন্টারেস্টেড ইন। দ্য প্রজেক্ট উইল রিকোয়ার অ্যান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ 5 lakhs, মানে 5 লাখ টাকা সেই প্রজেক্টে লাগবে ইনিশিয়ালি, 5 লাখ টাকা, and projected revenue are 4 lakh a year for 5 years। অর্থাৎ এই 5 লাখ টাকা ইনভেস্ট করার কারণে আগামী 5 বছরে আপনি 4 লাখ টাকা করে রেভিনিউ বা সেলস জেনারেট করতে পারবেন। দ্য প্রজেক্টেড কস্ট অফ গুডস সোল্ড ইজ 40% অফ দ্য রেভিনিউ, অর্থাৎ আপনার 4 লাখ টাকার ভেতরে সেলস কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 40%, মানে বিক্রয় যেটা করবেন সেটার ব্যয় হচ্ছে 40%, and the tax rate is 40%, অর্থাৎ আপনাকে ইনকাম করলে গভর্নমেন্টকে 40% ট্যাক্স দিয়ে দিতে হবে। The initial investment is primarily in plant and equipment. So 5 লাখ টাকা যেটা ইনভেস্ট করছেন সেটা প্লান্ট এন্ড ইকুইপমেন্টে ইনভেস্ট করছেন, and can be depreciated straight line over 5 years, এবং এটা ডেপ্রিসিয়েটেড হবে 5 বছর যাবত স্ট্রেট লাইন বেসিসে। The salvage value is 0. বলা হচ্ছে দ্য প্রজেক্ট মেক্স ইউজ অফ আদার রিসোর্সেস দ্যাট ইউর ফার্ম অলরেডি ওনস, অর্থাৎ এই প্রজেক্টটা আরো অন্যান্য রিসোর্স ব্যবহার করে যেটা অলরেডি আপনার ফার্ম ওন করে। মানে আপনার যেহেতু একটা এক্সিস্টিং ফার্ম, আপনার এক্সিস্টিং ফার্মে বিভিন্ন ফ্যাসিলিটিস আছে, সেই ফ্যাসিলিটিস গুলা নিউ প্রজেক্ট চাইলে ইউজ করতে পারে বা পারবে, এরকম কিছু কথা বলে দিছে আগে থেকে। সো দেখি যে কি ইউজ করতেছে বা কি ইউজ করতে পারবে। বলা হচ্ছে 2 employees of the firm, each with a salary of 40,000 a year, who are currently employed by another division, will be transferred to this project. বলা হচ্ছে 2জন এমপ্লয়ি যাদের প্রত্যেকের স্যালারি মান্থলি $40,000, তারা এই প্রজেক্টে তাদেরকে ইনক্লুড করা যাবে বা ট্রান্সফার করা যাবে। তারা এখন এক্সিস্টিং কোম্পানিতে এমপ্লয়ি হিসেবে কাজ করতেছে, তাদের এখন আসলে কোনো দায়িত্ব বা কাজ নাই এক্সিস্টিং কোম্পানিতে, কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা যাচ্ছে না কেন? দেয়ার জব ইজ সিকিউরড বাই এ ইউনিয়ন কন্ট্রাক্ট বাই দ্য কোম্পানি, মানে একটা ইউনিয়ন কন্ট্রাক্ট করছে কোম্পানি, যার কারণে তাদের 3 বছর চাকরিচ্যুত করা যাবে না, বাট 3 বছর পরে কোম্পানি চাইলে তাদেরকে চাকরিচ্যুত করতে পারবে। তো এখন কথা হচ্ছে, বলা হচ্ছে এই যে স্যালারি 40,000 টাকা করে মান্থলি, 2 জনের 80,000 টাকা, এটা কি আমার নতুন প্রজেক্টের জন্য
প্রাসঙ্গিক বা রিলিভেন্ট কিনা। সো রিলিভেন্ট কস্ট হচ্ছে কস্ট দ্যাট ডিফার বিটুইন অল্টারনেটিভ আর অ্যামাং অল্টারনেটিভ। এন্ড কথা হচ্ছে আমাকে বুঝতে হবে অল্টারনেটিভটা কি। অল্টারনেটিভটা হচ্ছে একটা হচ্ছে নিউ প্রজেক্টে ইনভেস্ট করা, দ্যাট ইজ ফার্ম উইথ নিউ প্রজেক্ট, আর একটা অপশন হচ্ছে ফার্ম উইদাউট নিউ প্রজেক্ট। সো এই দুটো অল্টারনেটিভের ভেতরে যদি কোনো খরচ ডিফার করে সেটাকে আমরা রিলিভেন্ট কস্ট বলবো, আর যদি কোনো খরচ ডিফার না করে সেটাকে আমরা রিলিভেন্ট কস্ট বলবো না। তো স্বাভাবিকভাবে দেখেন আপনার এই দুইজন এমপ্লয়িকে ইউনিয়ন কন্ট্রাক্ট দ্বারা তাদের চাকরিকে সিকিউর করা হয়েছে 3 বছর। তাইলে এই 3 বছরে যদি এই দুইজন এমপ্লয়িকে নতুন প্রজেক্টে ট্রান্সফার করা হয় বা না হয়, ডাজেন্ট ম্যাটার, তাদেরকে কিন্তু স্যালারি দিতে হবে, যেহেতু তাদের স্যালারি বা তাদের বেতন বা তাদের জব সিকিউরড ফর 3 ইয়ার্স। কিন্তু তারা যদি নতুন প্রজেক্টে ট্রান্সফার না হয় সেক্ষেত্রে 3 বছর পর তাদেরকে আর রাখার কোনো প্রশ্ন আসে না, তাদেরকে কি করে দেওয়া যায়, টার্মিনেট করে দেওয়া যাবে, রাইট? সো এখন 3 বছর পরে যদি আমি শুরুতে প্রজেক্টে ট্রান্সফার করে দেই, 3 বছরে প্রজেক্টে কাজ করার পরে পরবর্তী 2 বছরে তাদেরকে চাকরিচ্যুত করে নতুন স্টাফ নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ সে অলরেডি এই সময়টাতে সে শিখে ফেলছে অনেক কিছু, রাইট? সে যেহেতু অনেক কিছু শিখে ফেলছে তাকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। পরবর্তী 2 বছরে মানে 4th এবং 5th ইয়ারে তাকে চাকরিচ্যুত না করে নিউ প্রজেক্টে রেখে দেওয়া হবে এবং তাকে কারেন্ট স্যালারি পরিশোধ করা হবে, রাইট? সো এই যে দুইজন এমপ্লয়িকে যে স্যালারি দিচ্ছি আমি, এই স্যালারি প্রথম 3 বছরে রিলিভেন্ট না, কারণ প্রথম 3 বছরে তাদেরকে প্রজেক্টে ট্রান্সফার করি অথবা না করি তাদের এই স্যালারি দিতে হবে। পরবর্তী 2 বছরে যেহেতু তাদেরকে বাদ দেওয়া যায় চাইলে, কিন্তু নিউ প্রজেক্টে ট্রান্সফার করলে তাদেরকে আমি বাদ দিব না, সেক্ষেত্রে তাদের খরচটাকে 4th এবং 5th ইয়ারে রিলিভেন্ট কস্ট হিসেবে আইডেন্টিফাই করা যায়। এম আই ক্লিয়ার? ওকে। সো এরপরে বলছে দেখেন আরেকটা প্যারাতে বলছে দ্য প্রজেক্ট উইল ইউজ এক্সেস ক্যাপাসিটি ইন দ্য কারেন্ট প্যাকেজিং প্লান্ট। প্রজেক্টে কি করবে, কারেন্ট প্যাকেজিং প্ল্যান্টের এক্সেস ক্যাপাসিটি ব্যবহার করবে। While this excess capacity has no alternative use now, এখন এই এক্সেস ক্যাপাসিটি কোনো অল্টারনেটিভ ইউজ নাই। বলা হচ্ছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য ফার্ম উইল হ্যাভ টু ইনভেস্ট 2,50,000 in a new packaging plant in year 4 as a consequence of this project using up excess capacity instead of year 8 as originally planned. অর্থাৎ আপনি যদি নতুন প্রজেক্টে এই অ্যাক্সেস ক্যাপাসিটিটা ব্যবহার করা শুরু করেন, বলা হচ্ছে এই অ্যাক্সেস ক্যাপাসিটি আপনি ব্যবহার করতে পারবেন 4 বছর বাবদ ব্যবহার করার পর আপনাকে 2,50,000 টাকা ইনভেস্ট করে ফেলতে হবে। যদি ইনভেস্ট না করেন সেক্ষেত্রে এই ফ্যাসিলিটি আর ব্যবহার করা যাবে না। আর বলা হচ্ছে যদি নতুন প্রজেক্টে এই অ্যাক্সেস ক্যাপাসিটি ব্যবহার না হতো সেক্ষেত্রে এটা 4 বছর পরে রিপ্লেস করার দরকার হতো না, সেক্ষেত্রে 8 বছর পরে রিপ্লেস করতে হতো। তো এখন এই প্রজেক্টে এই অ্যাক্সেস ক্যাপাসিটি ব্যবহার করার জন্য প্রজেক্ট নিশ্চয়ই রেসপন্সিবল হবে, এবং রেসপন্সিবিলিটি জায়গাটা কোন জায়গাতে আপনি রেসপন্সিবল সেটা বোঝার জন্য ইউ নিড টু কম্পেয়ার বিটুইন টু অল্টারনেটিভস। এখন দেখেন আপনি প্রজেক্টে যদি অ্যাক্সেস ক্যাপাসিটি ব্যবহার করেন তাহলে শুধুমাত্র এই প্রজেক্টে আপনার 4 বছর পরে যে ইনভেস্ট করতে হচ্ছে, মানে আপনার 8 বছর পরে ইনভেস্টমেন্টটা 4 বছরে আগায় আসতেছে। তাহলে 4 বছরে যদি আগায় আসে সেক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানি কনসেপ্ট অনুযায়ী আপনাকে 4 বছর আগেই লোন নিতে হবে এবং লোনের ইন্টারেস্ট পরিশোধ করতে হবে, রাইট? সো 2,50,000 টাকা ইনভেস্ট করলে প্রতি বছরে 25,000 টাকা করে ইন্টারেস্ট আসে। আর যেহেতু আপনি 4 বছর পরে ইনভেস্ট করে ফেলতে হচ্ছে, 4 বছরে শেষেও যদি ইনভেস্ট করেন তাহলে 5 বছর শেষে, 6 বছর শেষে, 7 বছর শেষে, 8 বছর শেষে আপনাকে 25,000 টাকা করে ইন্টারেস্ট দিতে হবে, যেটা প্রজেক্টের জন্য রিলিভেন্ট, রাইট? আমার কথা বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে প্যারাতে বলছে দ্য প্রজেক্ট উইল ইউজ এ ভ্যান ডেলিভারি ভ্যান ইউজ এ ভ্যান কারেন্টলি ওন বাই দ্য ফার্ম
while the van is not currently used, it can be rented out for $3,000 a year for 5 years. এটা $3,000 প্রতি বছরে রেন্ট দেওয়া যাবে। The book value of the van is $10,000 and it is being depreciated a straight line with 5 years remaining for depreciation. The discount rate to be used for this project is 10%. অর্থাৎ বলা হচ্ছে এই ডেলিভারি ভ্যানটা কারেন্ট কোম্পানির, যেহেতু কারেন্ট কোম্পানিতে এই ডেলিভারি ভ্যানের কোনো ব্যবহার নাই, সেহেতু কোম্পানি চাইলে এই ডেলিভারি ভ্যানটা 3,000 টাকায় ভাড়া প্যারা দিতে নাই, পারে। মনে করো ডাইনিং এ যত স্টাফ আছে সবাই মিলে তো যদি সে করে যদি দেয়। এই ডেলিভারি ভ্যানটা কারেন্ট প্রজেক্টে ব্যবহার করে, সেক্ষেত্রে কারেন্ট প্রজেক্ট এই ফ্যাসিলিটিটা পাচ্ছে। অপরদিকে কোম্পানি 3,000 টাকা করে পরবর্তী 5 বছরে স্যাক্রিফাইস করবে, রাইট? সো কোম্পানি যদি পরবর্তী 5 বছরে এই 10,000 টাকা করে 3,000 টাকা করে স্যাক্রিফাইস করে, তাহলে বলতে হবে এই যে স্যাক্রিফাইসের জায়গাটা, এটা কি রিলিভেন্ট কিনা কোম্পানির জন্য, এক্সিস্টিং প্রজেক্টের জন্য রিলিভেন্ট কিনা, এটা আমাকে বলতে হবে। সো ইট ইজ রিলিভেন্ট, কারণ প্রজেক্টে যদি আমি এই ডেলিভারি ভ্যানটা প্রোভাইড না করি বা ফ্যাসিলিটিস না নেই, তাইলে কিন্তু আমি 3,000 টাকা করে পার ইয়ারে ইনকাম করতে পারতেছি। সো প্রজেক্টে আমি যেহেতু ব্যবহার করতেছি, সেহেতু আমি 3,000 টাকা স্যাক্রিফাইস করতেছি। সো this 3,000 is relevant for the project for consecutive 5 years. ক্লিয়ার কেনা? ক্লিয়ার? জি স্যার। যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন আমার একটা প্রজেক্টেড ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে এই ইনফরমেশন গুলো থেকে। কিভাবে করব? আমি যদি এক্সেলে চলে যাই,
আপনারা কি আমাকে আমার ইয়ে দেখতেছেন? জি স্যার। 5 লাখ টাকা মানে 1000 হিসাব করলে কি 500 না? তো এটা একটা নেগেটিভ ফিগার, হ্যাঁ। সো অ্যামাউন্ট ইন রাইট। $4 লাখ করে কনজিকিউটিভ 4 ইয়ার্সে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত? Cost of goods sold, COGS, cost of goods sold is 40%, right? তাহলে গ্রস প্রফিট কত? গ্রস প্রফিট দাঁড়াচ্ছে হচ্ছে 400 থেকে 160 বিয়োগ এরপরে আপনি যদি ডেপ্রিসিয়েশনটা বাদ দেন প্রতি বছরে 100 টাকা করে, রাইট? কারণ 5 লাখ টাকা 5 বছর যদি ডেপ্রিসিয়েট হয়, প্রতি বছরে মূল্য 1 লাখ টাকা করে কমবে। তার মানে এক ডেপ্রিসিয়েশন কত? 100 করে, মানে 5 বছরে 500, রাইট? তো ডেপ্রিসিয়েশনের পরে আপনি লিখবেন এমপ্লয়ি স্যালারি, তাই না? ওই যে দুইজন এমপ্লয়িজ রিলেভেন্ট কস্ট, যে এমপ্লয়িজ এমপ্লয়িজ স্যালারি, হ্যাঁ। আর এটা নেগেটিভ 80। তো বেসিক্যালি নেগেটিভ দেওয়ার দরকার নাই, আপনি 100ই দেন, ওগুলা বিয়োগ করতে হবে আর কি, হ্যাঁ। প্রফিট থেকে খরচগুলো বিয়োগ করতে হয়, হ্যাঁ। সো 80 লিখেন, এটাও 80 লিখেন। এরপরে লিখেন কস্ট অফ ইউজিং এক্সেস ক্যাপাসিটি, ইন্টারেস্ট কস্ট অফ ইউজিং এক্সেস ক্যাপাসিটি, ইন্টারেস্ট কস্ট অফ ইউজিং এক্সেস ক্যাপাসিটি অফ কারেন্ট প্যাকেজিং প্লান্ট, হ্যাঁ। সো আপনার 5th ইয়ারে 25,000 টাকা করে
4 বছর আগে যেহেতু আপনি করতেছেন 25,000 টাকা করে, এটা 4 বছরে আপনি দেখাবেন, রাইট? তাইলে এটা তো ফিফথ ইয়ারে আছে, আপনার প্রজেক্ট তো 0 থেকে 5 বছর পর্যন্ত, 6, 7, 8 বছরের এগুলাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করবেন। হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট কস্ট ফর 6, 7 and 8 years। তাইলে এই প্রেজেন্ট ভ্যালু, এই 2,500, 2,500, 25, 25, 25, তিনটা 25কে আপনি ফিফথ ইয়ারে এনে রাখেন। যেমন 25কে 1.10 দিয়ে ভাগ করবেন, তারপরে 25কে 1.10 টু দি পাওয়ার বা 1.10 স্কয়ার দিয়ে ভাগ করবেন, তারপরে 25কে 1.10 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করবেন, মানে 8কে 5-এ নিয়ে আসবেন। তাহলে 1, 2, 3, 7কে আনবেন 5-এ, 1, 2, আর 6কে আনবেন 5-এ, মানে 1। আমার কথা ক্লিয়ার কিনা? এটা কত হয় সাইন্টিফিক ক্যালকুলেটরে বের করেন, কারণ আপনি তো ফিফথ ইয়ারের বাইরে যাইতে পারবেন না, তাই না? ফিফথ ইয়ার হচ্ছে আপনার প্রজেক্টের লাইফ, কিন্তু পরবর্তীতে এই প্রজেক্টের কারণে আপনার যে কস্টটা ইনকার করতে হইলো, সেটাকে আপনি কি করবেন, ফিফথ ইয়ারে কনভার্ট করে ফেলবেন। এরপরে আছে হচ্ছে কার রেন্ট। 3,000 করে, তার মানে 3 করে লিখবেন। তো এখন যদি আপনি প্রফিট বিফোর ট্যাক্স বের করতে চান, তাহলে এটা থেকে এটা বিয়োগ, দেন এটা বিয়োগ, দেন এটা বিয়োগ, দেন এটা বিয়োগ করবেন। না, ভুল করছি। বেসিক্যালি আপনি 240 হচ্ছে গ্রস প্রফিট, সেখান থেকে 100 বাদ দিবেন ডেপ্রিসিয়েশন, আর 3 বাদ দিবেন হচ্ছে 137। এটাও সেম হবে না, এটা দুইটা, এই তিনটা তো সেম, কিন্তু এখানে এসে একটু ঝামেলা হবে। এটা থেকে এটা বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে। এই দুইটা এখানে, এই যে প্রেজেন্ট ভ্যালু যেটা, এটা তো উপরে লিখে ফেলছে, এটা নিচে লিখতে হবে। আচ্ছা, 25 তো আছেই, প্রেজেন্ট ভ্যালুটা বেসিক্যালি এখানে লিখতে হবে। হ্যাঁ, তো তিনটা 25কে আপনি 5-এ কনভার্ট করে লিখেন, কত হয়?
বের করতে পারতেছেন না? 25/1.10 টু দি পাওয়ার 1 তো এরকম করে। হ্যাঁ, 25 কে 1.10 দিয়ে ভাগ করেন। টোয়েন্টি 22.73। হ্যাঁ, 22.72, তাই তো। এরপরে এটাকে যোগ করেন, আবার 25 কে 1.10 43.38। হ্যাঁ, দেন আবার 25 কে ভাগ করেন 1.10, 1.10, 1.10, না, 62.17। জি স্যার। তো লিখে ফেলেন 62, জাস্ট 62 লেখেন, 17 লেখার দরকার নাই। তার মানে এই প্রফিটটা বের করার ক্ষেত্রে এটা থেকে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। নাকি আমি কি ঠিক বললাম? So, এরপরে ট্যাক্স দিয়ে দিবেন, ট্যাক্স, ট্যাক্স 40%। সো ট্যাক্স যদি 40% হয়, তাহলে 137-এর 40% লিখলেন। সেই 40%টা একটু পর্যন্ত হইল, আর এটার 40% 0.4, আর নেগেটিভ 300 যেটা, এটা কোনো ট্যাক্স নাই। তার মানে এটার ট্যাক্স হচ্ছে 0। তাহলে আপনি লিখবেন আফটার ট্যাক্স প্রফিট, এটা থেকে এটা বাদ দিবেন, বাদ দিয়ে পরপর 3 বছরে সেম হবে। এরপরে এটা থেকে এটা বাদ দিবেন, আর এখানে নেগেটিভ লস হয়েছে, -30 লিখে রাখবেন। হ্যাঁ, এরপরে আপনি ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা যোগ করে দিবেন। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা যোগ করে কেন দিবেন? কারণ এটা নন ক্যাশ ট্রানজেকশন, এটা কেবলমাত্র বিয়োগ করা হয়েছে যাতে ট্যাক্সটা কম দিতে হয় গভর্নমেন্টকে, তাই না? সো ওয়ান্স ট্যাক্স ইজ ক্যালকুলেটেড, আমি এটা অ্যাড ব্যাক করে দিলাম। অ্যাড ব্যাক করে দেওয়ার পরে যেটা পাবো সেটা হচ্ছে ক্যাশ ইনফ্লোস। যেমন এখানে হবে 182.2, মানে পরপর 3 বছরে সেম হবে। এখানে হবে 134.2, আর এখানে হবে 70। তার মানে দেখেন আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে 500, যেটা কিনা ক্যাশ আউটফ্লোস। তো এখানে লিখতে পারেন ক্যাশ ফ্লোস, ক্যাশ ফ্লোস। ক্যাশ ফ্লোস বলতে কিন্তু ইনফ্লোস আউটফ্লোস দুইটাই বোঝায়। তাহলে 500 টাকা ইনভেস্ট করে প্রথম বছরে 112
বিরাশি, দ্বিতীয় বছরে 182, তৃতীয় বছরে 182, চতুর্থ বছরে 134.2 এবং পঞ্চম বছরে 70 টাকা আপনি পাইছেন। তো এখন আপনি পেব্যাক, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, মডিফাইড এনপিভি, আইআরআর এগুলা এটা থেকে বের করতে পারেন। আমার কথা কি বোঝা গেছে কি না? আপনার কথা শুনতে পাচ্ছি না। তো এখানে দেখেন রিকোয়ারমেন্ট গুলো যদি আমি একটু পড়ে দেই, হোয়াট ইজ দ্য অপরচুনিটি কস্ট অ্যাসোসিয়েটেড উইথ ইউজিং দ্য টু এমপ্লয়িজ ফ্রম অ্যানাদার ডিভিশন। তাইলে অপরচুনিটি কস্ট হচ্ছে ফোর্থ ইয়ারে 80,000 টাকা, ফিফথ ইয়ারে 80,000 টাকা। সো এটাকে যদি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করেন 10%, কস্ট অফ ক্যাপিটাল এখানে 10% দেওয়া আছে, 10% দিয়ে এটা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে দুইটা যোগফল দেখাইতে পারেন। হ্যাঁ, তারপরে বলছে হোয়াট ইফ এনি ইজ দ্য অপরচুনিটি কস্ট অ্যাসোসিয়েট উইথ দ্য ইউজ অফ এক্সেস ক্যাপাসিটি অফ দ্য প্যাকেজিং প্ল্যান্ট। তার মানে এক্সেস ক্যাপাসিটি অফ দ্য প্যাকেজিং প্ল্যান্টের 5, 6, 4, 5, 6, 7, এই 7, 8, এই 5, 6, 7, 8 এই 4 বছরে 25,000 টাকা করে দিতে হবে। আপনি চাইলে এই 25,000 টাকাকে একদম শূন্যতে কনভার্ট করে ফেলতে পারেন, প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে 4টাকে যোগ করে দেখাতে পারেন। তারপরে বলা হচ্ছে হোয়াট ইফ এনি ইজ দ্য অপরচুনিটি কস্ট অ্যাসোসিয়েট উইথ দ্য ইউজ অফ ভ্যান। তাহলে ভ্যানে 3,000 টাকা করে পরপর 5 বছরে 3, 3, 3, 3, 3 দেখাতে পারেন, সেটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে 5টা ফিগারকে আপনি যোগ করে দেখাতে পারেন। হ্যাঁ, তারপরে হোয়াট ইজ ইজ দ্য আফটার ট্যাক্স অপারেটিং ক্যাশ ফ্লো ইচ ইয়ার অন দিস প্রজেক্ট। তাহলে অপারেটিং ক্যাশ ফ্লো বের করলাম এক্সেলে, অ্যান্ড নেট প্রেজেন্ট ভ্যালু আপনারা এগুলোকে ডিসকাউন্টিং করে বের করে ফেলবেন। রাইট, আমার কথা ক্লিয়ার? জি স্যার। যেমন এই যে স্যালারি, এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট 80, এটাকে শূন্যতে কনভার্ট করবেন, শূন্যতে কনভার্ট করলে 1.10414110 দিয়ে ভাগ করতে হবে, তাই না? এরপরে বলছে যে ইউজিং অফ এক্সেস ক্যাপাসিটি, মানে 25, 25, 25, 25, এটাকে 1.105678 দিয়ে ভাগ করে শূন্যতে নিয়ে আসতে হবে। নিয়ে এসে 4টা ফিগারকে যোগ করে দিবেন, যোগ করলে একটা নেট ফিগার বের হবে, একটা সিঙ্গেল ফিগার বের হবে, দ্যাট ইজ ইউর রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এরপরে এই যে 3 যেটা দেখতেছেন এগুলোকেও সেম ভাবে আপনি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে যোগ করে ফেলবেন, দ্যাট ইজ ইউর অপরচুনিটি কস্ট। হ্যাঁ, তারপরে ক্যাশ ফ্লো হচ্ছে এটা যেটা বের করলাম আমি। রাইট, তো ক্যাশ ফ্লোটা বের করার পর এই ক্যাশ ফ্লো গুলোকে আবার ডিসকাউন্টেড করে যোগ করবেন, নেট প্রেজেন্ট ভ্যালু বের হয়ে যাবে।
এটা বিয়োগ ফিগার, আর এই 5টা হবে যোগ ফিগার। এই বিয়োগ থেকে যোগ, এগুলো ডিসকাউন্টেড করে ফিগার যেটা বের হবে সেটা বাদ দিবেন। যদি পজিটিভ হয় তার মানে প্রজেক্ট অ্যাকসেপ্টেড, নেগেটিভ হলে রিজেক্টেড। আপনার একটা ইমেল অ্যাড্রেস শেয়ার করেন, তো আমি সলিউশনটা দিয়ে দেই আর রিলেভেন্ট জিনিসগুলো দিয়ে দেই। রিপ্রেজেন্টেটিভ, হুম, সবাই তো সব সেকশন তো ক্লাস লিংক পেয়েছে না? হুম, ইমেলটা দেন, ইনবক্স করেন হোয়াটসঅ্যাপে।
দিয়ে দিচ্ছি, আপনি ফরওয়ার্ড করে দিয়েন। হ্যাঁ, সো দ্যাটস অল ফর টুডেস ক্লাস। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।